বিশ্ব মঞ্চে এখন একটা প্রতিযোগিতা চলছে, যেটা সবচেয়ে বেশি চলছে চীন আর আমেরিকার মধ্যে। এর মধ্যে রাশিয়াও একটুখানি আপনার রোল প্লে করে। যুক্তরাষ্ট্র অবৈধ শাসককে উৎখাত করার জন্য এই অভিযান চালায়নি, সেটা স্পষ্ট তারা বলেছেন। দুটো, একটা হচ্ছে প্রথমে বলা হয়েছিল তিনি মাদক রপ্তানি করেন, এই একটি। পরবর্তীতে বলা হচ্ছে যে সেই দেশের তেল সম্পদ ইত্যাদি একটা ব্যাপার আছে। ভেনেজুয়েলার কে প্রেসিডেন্ট ছিল, কিভাবে এসেছিল, কতটা স্বৈরতান্ত্রিক, কতটা কি বলে ইলেকশনটা কতটা আপনার লেজিটিমেট, সেগুলো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে ওইখানে ওই দেশটা এভাবে করে অধিকার করতে পারলে বা এভাবে করে একটা পথ বের করতে পারলে ওখানে আমেরিকার যেগুলো আপনার অয়েল ইন্ডাস্ট্রি আছে তারা ওইখানে প্রবেশাধিকার পাবে এবং এটা একটা বিপুল একটা দুয়ার খুলে যাবে। পৃথিবীতে কোনো যুগে ন্যায় নীতি ছিল না। এইটা যদি আমরা প্রথম, মানুষের ইতিহাসটাই এরকম। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে অভিযোগ আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে যে উনি 2024 নির্বাচনে আসলে জালিয়াতি করেছেন, এছাড়া তার বিরুদ্ধে এর চেয়ে বড় যে অভিযোগ, উনি আমেরিকার ভিতরে মাদকের যে পাচার, মাদকের যে সরবরাহ, সেটাতে উনি নিজে প্রত্যক্ষভাবে জড়িত, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু এরপরেও কিছু প্রশ্ন থাকছে। আপনি জানেন ডেমোক্রেটরা প্রশ্ন তুলছে যে প্রক্রিয়াটা নিয়ে এভাবে কি পারা যায় কিনা। সব কিছু বিবেচনা করে আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো, নিকোলাস মাদুরোর আটক, গ্রেপ্তার, বিচার করা এবং অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এরপরে প্রফেসর মেহনাজ মোমেন থেকে আমরা শুনবো, খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তিনি করবেন নিশ্চয়ই। একটা কথা আপনি যেটা বললেন স্বৈরশাসক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, তিনি স্বৈরশাসক ছিলেন, এক মাদুরো। এবং দুই নম্বর হচ্ছে গত নির্বাচন, আগের নির্বাচনগুলো আধা প্রহসন নির্বাচন হয়েছে, আর পরবর্তীতে সর্বশেষ নির্বাচন যেটা একেবারে পুরোপুরি প্রহসন হয়েছে। সমস্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল, সেটা অবশ্য পশ্চিমারাই যান এবং তাদের হয়তো পক্ষপাত দুষ্টতা থাকতে পারে, কিন্তু তারপরও মোটামুটি একটা কনসেনসাস যে সেই ইলেকশনে তিনি আরেকজন বিরোধী দলীয় প্রার্থী তিনি উইন করেছিলেন বিপুল ভোটাধিক্যে, কিন্তু এই তাকে নির্বাচিত ঘোষণা না করে ভুয়া ভাবে নিজেকে তাকে নির্বাচন কমিশন তার লোকদের দ্বারা তিনি তৈরি করে রেখেছিলেন, তারা মাদুরোকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। ফলে সেই অর্থে তিনি সেই দেশে কেবল আগে থেকে স্বৈরশাসক ছিলেন বা পরবর্তীতে স্বৈরশাসক হয়েছেন ওই নির্বাচন পথ থেকে, ছাড়াও তিনি অবৈধ শাসক ছিলেন, এটা একটি দিক। কিন্তু সেই দেশে যুক্তরাষ্ট্র অবৈধ শাসককে উৎখাত করার জন্য অভিযান চালায়নি, সেটা স্পষ্ট তারা বলেছেন। দুটো, একটা হচ্ছে প্রথমে বলা হয়েছিল তিনি মাদক রপ্তানি করেন, এই একটি। পরবর্তীতে বলা হচ্ছে যে সেই দেশের তেল সম্পদ ইত্যাদি একটা ব্যাপার আছে। আরেকটা প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন থেকে, বিশেষ করে এই অভিযানের পর থেকে যেটা বলছেন, মনরো ডক্ট্রিনের কথা উনি উল্লেখ করছেন, প্রায় 200 বছর আগের ঘটনা। এই দেশের একজন প্রেসিডেন্ট, সেটা ডিফারেন্ট কনটেক্সট ছিল। পৃথিবীর অবস্থা তখন ভিন্ন ছিল, যুক্তরাষ্ট্রের সাইজ খুব ছোট ছিল, এবং তখন তিনি ইউরোপিয়ানদেরকে বলেছিলেন এই হেমিস্ফিয়ার, এই গোলার্ধে তারা যেন আর কলোনিয়াল ঔপনিবেশিকত্ব কায়েম না করে, কায়েমের চেষ্টা না করে, প্রধানত সেটা এই হেমিস্ফিয়ারে যুক্তরাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করবে, এই হেমিস্ফিয়ারের ভাগ্য তাদের উপর প্রভাব বিস্তার করে রাখবে, ইউরোপ যেন এখানে থাবা বিস্তার করার চেষ্টা না করে, ওইটা একটা কনটেক্সট। এখনকার কনটেক্সটে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা সম্ভবত এটা বলেছেন, উনি বলেছেন কিনা জানি না, মনরো আর ট্রাম্পের নামের প্রথম অংশ যোগ করে ডনরো করে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং মনরো ডক্ট্রিনকে ডনরো ডক্ট্রিন। যাই হোক, এটা হচ্ছে এই হেমিস্ফিয়ারে যুক্তরাষ্ট্র এটার সারমর্ম সম্ভবত এটা যে এই উত্তর গোলার্ধে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র এটাকে তার প্রভাবাধীন রাখবে। আচ্ছা, এইটা একটা। দুই নম্বর হচ্ছে কনটেক্সটে যদি আমরা বিবেচনা করি, আমরা ন্যায় নীতির কথা যদি বলি, সেই কথা একটু বলা উচিত। পৃথিবীতে কোনো যুগে ন্যায় নীতি ছিল না। এইটা যদি আমরা প্রথম, মানুষের ইতিহাসটাই এরকম। মেজর পাওয়ার যেগুলো, ডমিনেন্ট পাওয়ার যেগুলো, সেগুলা সবসময়
এই তাদের মানে প্রভাব অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন সময় সে রোম সাম্রাজ্য বলেন, তার আগে সাম্রাজ্য বলেন, মানে একটা তরুণ প্রায় মাত্র কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয়েছেন আলেকজান্ডার একটা, তিনি সারা পৃথিবী দখল করে ফেলছেন। কে তাকে অধিকার দিল? তো এর আগে যারা তারপর মুসলিম যারা সাম্রাজ্য বিস্তার করেছেন, কে তাদের অধিকার করে দিল এক দেশের পর আরেক দেশ? এই ঘটনাগুলো ঘটেছে। তো আমরা কনটেক্সটে যদি নেই এই একটা, ফলে যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, বিশেষ করে এই গোলার্ধে প্রভাব রাখবে। এই গোলার্ধে সাম্প্রতিককালে কি কি ঘটনা ঘটছে, এই কিছুদিন আগে থেকে আপনি জানেন প্রায় কাছাকাছি তো কেনেডি বলেছেন যে আমার বাড়ির থেকে 90 মাইলের ভিতরে তোমরা ওখানে পারমাণবিক অস্ত্র রাখবো, আমি টলারেট করবো না। সেটাও তো একটা সার্বভৌম দেশ ছিল, সেখানে তারা পারমাণবিক অস্ত্র যদি সোভিয়েত ইউনিয়নে এসে রেখে থাকে, সেটা যদি আমরা প্রশ্ন করি, যুক্তরাষ্ট্র সেটা বাধা দেওয়ার জন্য, কিন্তু বলছে যে আমি এটা অ্যালাউ করবো না, আমার নিরাপত্তার প্রশ্ন। তেমনি ভাবে এখন এই গত কয়েক বছরে আমরা দেখছি, এক দশকের বেশি সময় দক্ষিণ এই গোলার্ধে চীন যে যথেষ্ট প্রভাব বিস্তার করছে। এখান থেকে যেমন যে ভেনিজুয়েলার থেকে সবচেয়ে তেল বেশি নিয়ে যাচ্ছিল তারা। না, আপনি যে এই কথাটা উত্থাপন করেছেন, ফিনিশ সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো এই ব্যাপারটা ফলে যুক্তরাষ্ট্র এখন কি কি ঘটনা ঘটেছে, যুক্তরাষ্ট্রের মানে এখনো নাম্বার 1 শক্তি আছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে চীন প্রায় কাছাকাছি এসে মানে ব্রেদিং ডাউন। না, আপনি যে কথাটা তুলেছেন সেটা ঠিক আছে, আমি সেই আলোচনাতে যাব, সেটাতে আমরা একটু ভেনিজুয়েলাতেই থাকতে চাচ্ছি। চীনের ব্যাপারটা আসবে বা যুক্তরাষ্ট্রের অন্যান্য যে প্রভাবের কথা আপনি বলছেন সেটা নিয়েও আমরা কথা বলবো। একটু প্রফেসর মেহনাজ, আপনার কাছে যেটা জানতে চাই, যেমনটা মোহাম্মদুল্লাহ ভাই যে জিনিসটা উনি বলার চেষ্টা করছেন, আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে উনি শুধু যে প্রভাবের একটা ব্যাপার, যে আধিপত্যের একটা ব্যাপার হয়তো উনি বোঝানোর চেষ্টা করছেন, কি সেটা যুগে যুগে চলে আসছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে এখানে কি শুধুমাত্র আধিপত্যের ব্যাপার রয়েছে, যে এই বড় দেশগুলো, যেমন আমরা যেটা বলছি যে মাদুরোকে ডিক্টেটর বলা হচ্ছে, মাদুরোর বিরুদ্ধে হুগো শাভেজের পর থেকে, যখন মাদুরো নিল, হুগো শাভেজের সময়কাল থেকে এরপরে কিন্তু আমেরিকার সঙ্গে প্রথম টার্মে কিন্তু সম্পর্কটা ভালো ছিল, দ্বিতীয় টার্মে এসে আমরা দেখলাম বাইডেনও কিন্তু অভিযোগ করেছিলেন, ডেমোক্রেটরও মাদুরোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ইভেন প্রেসিডেন্ট ট্রাম্প তো তার প্রথম মানে এইবারে শপথ নেওয়ার পর থেকে অভিযোগ করছেন। তার মধ্যে যে অভিযোগ সেটি হচ্ছে, একটা তো আছে তার স্বৈরশাসন, আরেকটি হচ্ছে আপনার মাদকের ব্যাপার। কিন্তু তাকে ছাপিয়ে যেটি প্রেসিডেন্ট ট্রাম্প লুকোছাপি করেননি সেটি হচ্ছে তেলের সম্পদ, আমেরিকার তেলের প্রয়োজন রয়েছে। কিন্তু সবকিছু বিবেচনায় যে এই বড় দেশগুলো যদি এই ধরনের এই যারা নির্বাচনকে কলঙ্কিত করছে বা তার নিজের দেশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে, যেটা বলা হচ্ছে বারবার, সেখানে যদি কোনো প্রকার অভিযান চালানো হয় বা কোনো প্রকারের যেটাকে বলে প্রভাব বিস্তার করে, সেটাকে কি আপনি আধিপত্য বলবেন? প্রথম কথা হচ্ছে, যদি আমরা মেনে নেই যে মাদুরো ডিক্টেটর এবং ওনার ইলেকশন প্রশ্নবিদ্ধ তো ছিলই, হ্যাঁ, এটা যদি মেনে নেই, এটা তো ভেনেজুয়েলা তো পৃথিবীর একমাত্র দেশ। তো আমেরিকা কি প্রতিটা দেশে দেশে যেখানে আপনার এই ধরনের জিনিস ঘটতে, সেখানে কি এভাবে করে আপনার ইন্টারফিয়ার করবে? এবং আপনি যদি আমেরিকার ইতিহাসটা দেখেন যে কোন কোন দেশে কখন কখন ইন্টারফিয়ার করে, সেটা কিন্তু কোন দেশের ভিতরে আভ্যন্তরীণ কি হচ্ছে সেটার সাথে অত সম্পর্কিত না। ওই দেশের ভিতর যে সম্পদ আছে সেটা আমেরিকার কি কাজে লাগবে। এবং এখানে সম্পদ বলতে আমি শুধুমাত্র আপনার অয়েল এটাকে বুঝাচ্ছি না। আমি আপনাকে আরেকটু বলি, আপনি আমার কাছে মনে হয় এই ভেনেজুয়েলায় যে আক্রমণে বা আমি বলবো কিডন্যাপিং মাদুরো এবং তার ওয়াইফের হলো, এটা আপনি যদি দেখেন সে ভিয়েতনাম, ফিলিপাইন, লিবিয়া, ইরাক সবকিছুর একটা কন্টিনিউয়েশনের মতো। কিন্তু এখানে আরেকটু ইন্টারেস্টিং জিনিস যোগ হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমেরিকান এম্পায়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আপনার আমি বলবো 90 দশক পর্যন্ত তারা যখনই কোনো অভিযান করেছে, সেখানে তারা একটা মোড়কের মধ্যে তারা সবসময় গণতন্ত্রের কথা এভাবে করে জিনিসটাকে জাস্টিফাই করেছে। এই ট্রাম্প এখন এই জাস্টিফিকেশনের পথ দিয়ে হাঁটছেন না, উনি যেটা করছেন সেটা একদম স্পষ্টভাবে বলছেন। এখন আরেকটা জিনিস আছে, এটা কিন্তু শুধুমাত্র আপনার মানে তেল এটার সাথে সম্পর্কিত না, সম্পদটা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বড় কথা যেটা মোহাম্মদুল্লাহ ভাই শুরু করেছিলেন চীনের কথা, এটা হচ্ছে কি এই বিশ্ব মঞ্চে এখন একটা প্রতিযোগিতা চলছে, যেটা সবচেয়ে বেশি চলছে চীন আর আমেরিকার মধ্যে। এর মধ্যে রাশিয়াও একটুখানি আপনার রোল প্লে করে। কিন্তু এখন যেটা হচ্ছে যে ভেনেজুয়েলার যে তেলটা, এই তেলটা
এই বিভিন্ন দেশ হয়ে আপনার বিশ্ব বাজারে স্যাংশন হওয়ার পরও বিক্রি হচ্ছে। আপনি দেখবেন বারবার আরেকটা কথা আমেরিকান মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছে, আমাদের তেল তো না, এটা তো ভেনেজুয়েলার তেল। আর যেটা ওরা বলছে যে স্যাংশন দেওয়ার পরও ওরা বিক্রি করেছিল। এখন স্যাংশনটাও কতখানি লিগাল, কতখানি লেজিটিমেট সেটা প্রশ্ন আছে। কিন্তু এটা সত্যি, স্যাংশনের পরেও ওরা ভেনেজুয়েলা অনেক সার্থকভাবে এই তেলটা বিভিন্ন জায়গায় বিক্রি করেছে, সেখানে চায়না, ইন্ডিয়া, আরো অনেক দেশ আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং, আমেরিকার নিজের যদিও এখন অনেক তেল আছে, কিন্তু আমেরিকার যেসব শোধনাগার আছে সেগুলো কিন্তু আপনার ওই ভেনেজুয়েলায় যে ধরনের তেল পাওয়া যায় সেই ধরনের তেল শোধন করার জন্য। এই শোধনাগার কিন্তু আমেরিকায় যে তেলটা উৎপন্ন হয় সেটার জন্য কাজে লাগে না। এই শোধনাগার গুলো এখন পড়ে আছে, কতগুলো মানে বিশেষ ধরনের তেল ছাড়া এগুলো কাজে লাগছে না। কাজে এখানে আমি বলবো আরেকটা জিনিস, এটাও ট্রাম্প কোনো গোপন করেননি, এটা হচ্ছে বিভিন্ন যে অয়েল কোম্পানি তাদেরকে একটা বুস্ট দেওয়ার জন্য তার ইলেকশনে তারা অনেক বেশি টাকা ইনভেস্ট করেছে। ইনভেস্ট শব্দটা আমি খুব কনসিয়াসলি ইউজ করছি। এবং তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ভেনেজুয়েলা দখল করা হচ্ছে। ভেনেজুয়েলার কে প্রেসিডেন্ট ছিল, কিভাবে এসেছিল, কতটা স্বৈরতান্ত্রিক, কতটা কি বলে ইলেকশনটা কতটা আপনার লেজিটিমেট, সেগুলো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে ওইখানে ওই দেশটা এভাবে করে অধিকার করতে পারলে বা এভাবে করে একটা পথ বের করতে পারলে ওখানে আমেরিকার যেগুলো আপনার অয়েল ইন্ডাস্ট্রি আছে তারা ওইখানে প্রবেশাধিকার পাবে এবং এটা একটা বিপুল একটা দুয়ার খুলে যাবে। আপনাকে আমি আরেকটা জিনিস মনে করাতে চাই যে ইরানে যখন ওখানে গণতান্ত্রিক নেতা প্রেসিডেন্ট মুসাদ্দেককে কু করে ইরানের শাহকে বসানো হলো, সেটাও কিন্তু একই কারণ ছিল, এই অ্যাক্সেস টু অয়েল। কাজে এখানে কিন্তু এবার শুধু অ্যাক্সেস টু অয়েল না, এটার সাথে সাথে যে কম্পিটিশন আছে চায়নার সাথে, কিছুটা আপনার রাশিয়ার সাথেও আছে, কারণ অনেক তেল আপনার রাশিয়া যায়, ওখান থেকে আপনার আবার মানে শোধন করে আপনার অন্য জায়গায় বিক্রি হয়, বা ইন্ডিয়া দিয়েও হয়। তো এরকম অন্য অনেকগুলো দেশ আছে যেগুলো আপনার মানে ব্রেক্সিটের অন্তর্গত, মানে মনে করেন মানে গ্লোবাল সাউথের অনেকগুলো দেশ আছে। এটা ভেনেজুয়েলায় আক্রমণটা করা হচ্ছে, এটা মোটামুটি আমেরিকার স্বার্থের পরিপন্থী কোন রকমের বাণিজ্য নীতি কেউ নিতে পারবে না। এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। এবং এখানে মার্কিন গিয়ে এসে স্পষ্টভাবে বলেছেন যে নেক্সট অ্যাড হবে কিউবা, এবং তারপরে তারা ইভেন ইউরোপের দিকে গ্রিনল্যান্ড পর্যন্ত তারা যাওয়ার না কথা প্রফেসর স্পষ্টভাবে